নতুন বইয়ের গন্ধে মুখরিত যে প্রাঙ্গণ, বইয়ের মানুষদের পদচারণায় প্রাণবন্ত যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণই আমাদের অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন, আর আমন্ত্রণ জানাচ্ছি আগামী কিছু সময় আমাদের সঙ্গে থাকবার জন্য। দর্শক, এই অনুষ্ঠানে আমরা কথা বলি বইয়ের মানুষদের সঙ্গে, অর্থাৎ লেখক, প্রকাশক এবং পাঠকদের সঙ্গে। সেই সঙ্গে দিয়ে থাকি নতুন বইয়ের খোঁজ খবর। আলোঘর প্রকাশন নিবেদিত বইমেলা প্রতিদিন অনুষ্ঠানের আজকের এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি আজকের আয়োজন। দর্শক, আপনারা দেখছেন আলোঘর প্রকাশন নিবেদিত বইমেলা প্রতিদিন অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট বই পরিচিতি। আপনারা জানেন এই সেগমেন্টে আমরা আলোঘরের নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজ পরিচয় করে দেব 5টি বিশেষ বইয়ের সঙ্গে। প্রথমে হাতে নিয়েছি যে বইটি, এই বইটির নাম নির্বাচিত 3টি কিশোর উপন্যাস। নির্বাচিত 3টি কিশোর উপন্যাস, এই বইটির রচয়িতার নাম সেলিনা হোসেন। সেলিনা হোসেনের এই বইটি একেবারেই কিশোরদের জন্য। তোমরা যারা উপন্যাস পছন্দ করো তাদের জন্য এই বইটি। এবার হাতে নিলাম যে বইটি, ওই বইটির রচয়িতার নাম ইমদাদুল হক মিলন। ইমদাদুল হক মিলনের লেখা এই বইটির নাম ছোটদের 19 রকম গল্প। 19 রকম গল্প, তার মানে বুঝতেই পারছো তোমরা ছোটরা যে কত স্বাদের গল্প তোমরা একসঙ্গে পাচ্ছ। এই বইটি তোমরা সংগ্রহ করতে পারো। এবার হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম অচেনা। অচেনা, এই বইটির রচয়িতার নাম সৈয়দ শামসুল হক, সব্যসাচী লেখক আমাদের। তার লেখা এই বইটি অচেনা সংগ্রহ করতে পারেন আপনারা। এবার যে বইটি হাতে নিলাম, এখানে 4টি উপন্যাস আছে। উপন্যাস চতুষ্টয়। উপন্যাস চতুষ্টয়, এই বইটির রচয়িতার নাম হাসান আজিজুল হক। হাসান আজিজুল হকের ছোট গল্প কিংবা উপন্যাস এগুলোর সঙ্গে আপনারা পরিচিত, তবে 4টি উপন্যাস একসঙ্গে পাবেন এই বইয়ে, তাই সংগ্রহ করতে পারেন। সবশেষ হাতে নিলাম যে বইটি, এই বইটির শিরোনাম বহিরাগত। বহিরাগত, যার লেখা তার নাম জাকির তালুকদার। আপনারা জাকির তালুকদারের লেখার সঙ্গে পরিচিত, তিনি মূলত ছোট গল্প লেখেন, সেই সঙ্গে লেখেন উপন্যাস। তাই বহিরাগত সংগ্রহ করতে পারেন। আশা করছি আপনার আগ্রহের জায়গাটা পরিপূর্ণতা পাবে। দর্শক, বই পরিচিতি এখানে শেষ করছি। আরও নানা রকম আয়োজন আছে, চলুন সেগুলো উপভোগ করতে যাই। আমার হাতে যে বইটি আছে, বইটির নাম সরল কাব্য। বইটির রচয়িতার নাম নাজমুল হক। তার সঙ্গে কথা বলবো। সরল কাব্য নামে যেহেতু কাব্য আছে, মনে হচ্ছে কবিতা, তবু আপনার মুখ থেকে শুনবো কী ধরনের বই। জি, এটা একটা কবিতার বই। আসলে এটা আমার প্রথম প্রকাশনী এই বছরে। সো আমার এটা সমাজের নানা অসঙ্গতি, আমার বন্ধুবান্ধব, পারিপার্শ্বিকতা নিয়ে আসলে কবিতা লেখা। এটা আমি ক্লাস 6-7 থেকে আসলে লেখালেখির অভ্যাস, বাট কখনো বই প্রকাশ করবো কল্পনা করিনি। শাহাদত ভাই যে আমাদের প্রকাশক আছে, ওনার আসলে সাহস বা ওনার অনুপ্রেরণায় আসলে বইটা প্রকাশ করা। আচ্ছা, সরল কাব্য। সরল কাব্যের মতোই সরল আশা করছি আপনার কবিতাগুলো, কারণ কঠিন কবিতা নাকি পড়ে না আজকাল পাঠকরা। আমরা কবিতার প্রসঙ্গ উঠলে এই যে একটা নেতিবাচক দিক, সেই নেতিবাচক দিকটা উঠে আসতে দেখি যে কবিতা পড়ে না কেন, অনেক কঠিন শব্দ থাকে, কবিরা ছাড়া অন্য কেউ বোঝেন না। কিন্তু সরল কাব্যে আশা করছি যে সরল সরল কথাবার্তা থাকবে, সরল শব্দ থাকবে। আচ্ছা, এখন যদি আপনাকে বলি যে সমসাময়িক বিষয় নিয়েই তো আমরা সাধারণত লিখি, তো অনেক বড় বই কিন্তু এই বইটি। তো এখানে শুধুমাত্র সমসাময়িক কবিতা দিয়ে এত বড় একটা বই পরিপূর্ণ করা সম্ভব না, নানা রকম বিষয় থাকার কথা। কোন বিষয়গুলো আসলে প্রাধান্য পেয়েছে? আমি বেসিক্যালি যেটা বললাম যে আমার আসলে পারিপার্শ্বিক, আমার বন্ধুবান্ধব এবং সমাজে যে অসঙ্গতিগুলো বিভিন্ন সময়ের বিষয়বস্তুর উপরে, যেমন ধরেন রাস্তায় একটা ভেহিকেল নিয়ে যে সমস্যা, অথবা ট্রাফিক পুলিশের যেই সমস্যা, আমি নানা বিষয় আসলে বইটার মধ্যে আসলে ব্যঙ্গাত্মকভাবে আমি কবিতায় চেষ্টা করেছি তুলে ধরার জন্য। আপনি বলছিলেন যে আপনার প্রথম বই যদি হয় একজন লেখকের, সেই লেখক তার গতিপথ নির্ধারণ করেন এই প্রথম বই দিয়েই। অর্থাৎ এটি যদি ভালোভাবে গ্রহণ করেন পাঠক, তাহলে তিনি এইদিকে এগিয়ে যান, নতুবা অন্য কোনো দিকে। কথার কথা, নেতিবাচক দিকটা যদি আমরা চিন্তা করি, পাঠক যদি একটু কম গ্রহণ করে, আপনি কোন দিকে যাবেন মূলত? অর্থাৎ কবিতার বিকল্প হিসেবে কী রেখেছেন আপনি? বেসিক্যালি আমি কবিতার মানুষ, আমি কবিতা পড়তে পছন্দ করি। সো আমি কবিতাই করব। আমার চেষ্টা থাকবে, আমার যেহেতু পাঠকের পেলে, রিকমেন্ডেশন পেলে, আমি আমার লেখার মান উন্নয়নের চেষ্টা করব। আসলে পাঠক কী চায় সেদিকে আমি আসলে চেষ্টা করব যাওয়ার। আপনার এই চেষ্টাই পরের বইটি আরও বেশি পরিশীলিত এবং সাবলীল করে তুলবে বলে আমাদের বিশ্বাস।
দর্শক, আমি একজন লেখকের সঙ্গে কথা বলবো, তার নাম রেজা শামীম। জানবো তার লেখালেখি সম্পর্কে। কেমন আছেন? আছি ভালো ইনশাল্লাহ। এই পরিস্থিতিতে একটু সাহিত্য সংস্কৃতির আবহাওয়া একটু খারাপ আছে, কারণ গেল 2টা মেলায় গেলবার এবং এবার আমার কোনো নতুন বই নেই। এর আগে অনেক বই প্রকাশনা আসলে আর কি। আচ্ছা, এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। এই বছর আমরা জেনেছি কিছু কিছু স্টল অংশগ্রহণ করেনি, কিছু কিছু লেখক বই প্রকাশ করেননি, আপনি তাদের মধ্যে একজন। তো এই পরিস্থিতির কারণে বই নিয়ে আসেননি এবার, বললেন যেটা। পরিস্থিতির কারণে, কারণ আমরা অনেক আগে থেকে তো লেখালেখি করি, আমরা বুঝতে পারি পরিবেশটা কীরকম হবে। পুরো শুক্র আমাদের সতর্ক করে, রেজা ভাই এই পরিস্থিতি এর মধ্যে বই বের করবেন কিনা, আসলে আমরা রিস্ক নিতে চাচ্ছি না। এইসব মিলেই আমি আমার পাণ্ডুলিপি আছে কিন্তু বই বের করি না, এইসব কারণেই আর কি। সাহিত্য বিরতি বলতে পারেন 1-2 বছর আর কি, এই যা। আচ্ছা, কিন্তু একজন লেখকের বই প্রকাশ হোক বা না হোক, তিনি কিন্তু লিখতে থাকেন। এখন কি ধরনের লেখা লিখছেন? আমার তো উপন্যাস, কবিতা, একটা কিশোর উপন্যাস আছে, তারপর একটা ছোট গল্পের বই আছে এবং একটা কবিতার বই। 3টা বই পাণ্ডুলিপি অলরেডি মানে কম্পোজিং করা। আর আরেকটা বিষয় হচ্ছে, বইমেলায় বই প্রকাশ হবে, এটা আমাদের হয়তো একটা স্বপ্ন থাকে, কিন্তু উচিত সারা বছর ধরে বই প্রকাশ হওয়া। আপনার কি ইচ্ছে আছে যে বইমেলার বাইরে বই প্রকাশ করা? ইয়াস, আমি আমার 20টি শহর একটা উপন্যাস আছে, এটা আমি নেক্সট এই বই মেলার পরেই সম্ভবত এটা 6ষ্ঠ এডিশন করবো আর কি। আর ওইগুলো আপাতত ওভাবে চিন্তা নাই, নতুন বইগুলো আমি চিন্তা ভাবনা, হ্যাঁ সুযোগ যদি পরিবেশ যদি ভালো পাই তাহলে হয়তো বের করতে পারি আর কি, অ্যাডাল্ট বইগুলো বের করতে পারি আর কি, এই যা। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, রেজা শামীম বলছিলেন যে তিনি বইমেলা ছাড়াও বই প্রকাশ করবেন। তার মানে আপনারা যারা জানেন, শুধুমাত্র বইমেলায় বই প্রকাশ হয়, এর বাইরেও কিন্তু প্রচুর বই প্রকাশ হয়, তাই সারা বছর ধরে আপনারা বই সংগ্রহ করতে পারবেন। আমরা বইমেলার মাঠে আছি বইয়ের মানুষদের সঙ্গে, আর আছে আলোগর প্রকাশনা নিবেদিত বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পর আরও কিছু আয়োজন আছে, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি। বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি, ইকবাল খন্দকার। আপনারা দেখছেন আলোগর প্রকাশনা নিবেদিত বইমেলা প্রতিদিন। আমরা বইমেলার মাঠে আছি, বইয়ের মানুষদের সঙ্গে আছি। আরও কিছু আয়োজন আছে বলছিলাম, চলুন সেগুলো উপভোগ করি। দর্শক, আমার হাতে যে বইটি আছে, বইটির নাম প্রেমের তরী। বইটির রচয়িতার নাম রাকিব হাসান। তার সঙ্গে কথা বলবো। প্রেমের তরী, আপনি বলছিলেন যে কাব্য উপন্যাস জিনিসটা আসলে কি একটু বিস্তারিত বলতে হবে? এটা হচ্ছে কাব্যের মাধ্যমে একটা কাহিনীকে তুলে ধরা হয়েছে ফার্স্ট টু লাস্ট, এবং প্রথমে এখানে প্রেমের বিভিন্ন মানে অধ্যায় রয়েছে, যেখানে প্রথমে শুরু, তাকে আগ্রহ প্রেমের সৃষ্টি করা, তারপরে তার সাথে ঘোরা, তারপরে বিরহ, এবং শেষে প্রেমে ব্যর্থতা এবং প্রেমিকার এখানে মৃত্যুবরণ, মানে মারা যায় আর কি। আপনার মন ভালো লাগছে না, এই কবিতাটা পড়লে ভালো লাগবে, ঠিক তেমন কবিতা, মানে আবার সমগ্র কবিতা নিয়ে একটা কাহিনী। আমরাও চাই যে পাঠকের হাতে যাবে, আর আমরা আর বিস্তারিত আসলে শুনতে চাই না, আমরা চাই যে তারা ঘরে নিয়ে বইটা সম্পর্কে জানুক। দর্শক, প্রেমের তরী, রাকিব হাসানের লেখা এই বইটি প্রকাশ করেছে প্রকাশনার প্রতিষ্ঠান বৃত্তকলা। আপনারা সংগ্রহ করতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দর্শক, আমার হাতে যে বইটি আছে, বইটির নাম রাজার পাঠশালা। বইটির রচয়িতার নাম রেজাউল রেজওয়ান। তার সঙ্গে কথা বলবো। রাজার পাঠশালা কি ধরনের বই? ছোটদের জন্য এটা লেখা হয়েছে, শিক্ষামূলক গল্প, এগুলো ছোট বড় সবাই পড়তে পারবে। এবং এই গল্পগুলো বেশিরভাগই জাতীয় দৈনিক শীর্ষ দৈনিক পত্রিকাতে প্রকাশিত হয়েছে। যুগান্তরের সকালবেলার পাখি, নয়া দিগন্তের আগডুম বাগডুম, তারপরে বাংলাদেশ প্রতিদিনের ডাঙ্গুলি, এগুলো প্রকাশিত হয়েছে। তো এগুলো নিয়ে 33টি গল্পের সমন্বয়ে এখানে এই ছোট গল্পটি করা হয়েছে। আচ্ছা, একটু যদি জানতে চাই যে পত্রিকায় প্রকাশিত লেখাগুলো যখন বইয়ের মলাটে আবদ্ধ করা হয়, সেখানে কতটা আগ্রহ থাকে পাঠকের, যেহেতু এই গল্পগুলো আগেই পড়া? কিছু কিছু গল্প এখানে দেওয়া হয়েছে, সবগুলো যেহেতু 33টা গল্প দেওয়া হয়েছে, তা এখানে দেখা গেলো পত্রিকা আসছে এরকম হয়তো 15-16টা হবে, বাকিগুলো মৌলিক আমার ওগুলো পত্রিকা আসেনি, ওগুলো এভাবে নেওয়া হয়েছে। আর সব বই যে পত্রিকায় আসছে এগুলো সবাই যে পড়তে পারছে সব পাঠক, এরকম তো না। এই জন্য ওই বইগুলো অনেক গল্পগুলো অনেক জনপ্রিয় হওয়ার কারণে সেগুলো দেওয়া হয়েছে। আর নতুন অনেক
ষোলোটা নতুনও এখানে আছে। অতএব আশা করি যে এগুলা পাঠক ওভাবেই গ্রহণ করবে আর কি। তার মানে যারা পড়ে ফেলেছে তারাও কিছু নতুন গল্প পাচ্ছে এই বইয়ে। আচ্ছা, আর এই যে বললেন যে শিক্ষামূলক গল্প, আমরা জানি যে শিশুদের শিক্ষামূলক গল্প বলতে গেলে তারা একটু অনীহা প্রকাশ করে, শুনতে চায় না, উপদেশ শুনতে চায় না। আপনি কতটা মনে করছেন বা কতটা আশাবাদী তারা এই গল্পগুলো পছন্দ করবে? হ্যাঁ, এটা ঠিক ভালো বলেছেন, কিন্তু এই জন্যই তো নামেই বলতে পারছেন রাজা পাঠশালা এবং প্রচ্ছদে দেখে এসে এগুলা ছোটদের গল্প লেখার জন্য শিশু সাহিত্যের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, যেখানে বাঘের উদাহরণ দিয়ে, তারপর পাখিদের উদাহরণ দিয়ে, ভাল্লুকের উদাহরণ দিয়ে, হ্যাঁ, সিংহ উদাহরণ দিয়ে তাদেরকে একটা মজার মাধ্যমে এটাকে উপস্থাপন করা হয় শিক্ষামূলক। ওইভাবে তারা পড়তে মজা পায় এবং তারা এর মাধ্যমে একটা তাদেরকে আলাদা ধরনের মানে শিশু তো সাহিত্যটা আলাদা, সেইভাবে এগুলো লেখা হয়েছে। অতএব তারা এটা ওইভাবেই গ্রহণ করবে আশা করি। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজার পাঠশালা, রেজাউল রেজওয়ানের লেখা এই বইটি প্রকাশ করেছে বৃত্তকলা একাডেমি। আপনারা সংগ্রহ করতে পারেন। আমরা এখন অবস্থান করছি প্রকাশনার প্রতিষ্ঠান কথা প্রকাশের স্টলের সামনে, আর কথা বলছি প্রতিষ্ঠানটির একজন প্রতিনিধির সঙ্গে। তার নাম আলম খান। আলম খান, আপনার কাজটা আসলে কি? কারণ আমরা জানি যে স্টলে বা বই তৈরি হওয়ার পরের কাজটা আর আপনার না, এর আগের কাজটা যে, সেই কাজটা সম্পর্কে একটু জানতে চাই। জি, ধন্যবাদ। আমি আসলে কম্পিউটার বিভাগে আছি কথা প্রকাশের। তো কথা প্রকাশের সাথে কর্মরত অবস্থায় আমি আমার অভিজ্ঞতা থেকে যদি বলতে চাই যে আমাদের দুইটা সেক্টরে আসলে প্রকাশনা প্রতিষ্ঠানটা ভাগ করা আছে। একটা হচ্ছে সম্পাদনা বিভাগ আর একটা হচ্ছে কম্পিউটার বিভাগ। তো প্রথমত একটা লেখক যখন পাণ্ডুলিপি দেন তখন সেটাকে আমরা কম্পিউটারের মাধ্যমে কম্পোজ হয় অথবা ওনারা কম্পোজ করে দেন, সেটাকে আমরা একটা মেকআপ বা একটা স্ট্রাকচারে তৈরি করে প্রিন্ট করি। সেটাকে আমাদের সম্পাদনা বিভাগ থেকে কখনো 2বার 3বার বা তারও অধিকবার সেটাকে প্রুফ বা সম্পাদনা করা হয়। ফাইনালি যে কারেকশনের পর আমরা সেটাকে ছাপাখানার পাঠিয়ে দিই, সেখান থেকে ছাপাখানা থেকে এটা বাইন্ডিং এবং শেষ করে আমাদের এই মার্কেট পর্যায়ে চলে আসে। দর্শক, তার মানে একটা নিখুঁত বই আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য যা যা করা দরকার, যতটুকু আন্তরিকতা প্রয়োজন, পুরোটাই থাকে প্রকাশনা প্রতিষ্ঠানের। বিশেষ করে আলম খান যিনি বললেন কথা প্রকাশের কথা, এমন প্রত্যেকটা প্রকাশনীরই কম বেশি এই ধারাবাহিকতাটা রক্ষা করার মানসিকতা থাকে। তাই আপনি যখন বইমেলায় আসবেন, আশা করছি বইটা হাতে নিলেই বুঝতে পারবেন যে কোন বইটি আপনার জন্য, কোন বইটি একেবারেই নিখুঁত। দর্শক, আমরা বইমেলার মাঠে আছি বইয়ের মানুষদের সঙ্গে, আর আছি আলোগর প্রকাশনা নিবেদিত বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একটি বিরতি নিয়ে নেব। বিরতির পর আরও কিছু আয়োজন আছে, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি। বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আপনারা দেখছেন আলোগর প্রকাশনা নিবেদিত বইমেলা প্রতিদিন। আমরা বইমেলার মাঠে আছি, আরও কিছু আয়োজন আছে, চলুন সেগুলো একে একে উপভোগ করি। অবস্থান করছি প্রকাশনার প্রতিষ্ঠান বিশ্ব সাহিত্য ভবনের স্টলে। কথা বলছি প্রতিষ্ঠানটির প্রকাশক মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সঙ্গে। তোফাজ্জল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা পাঠককে আপনার কথাই বলবো, আপনার প্রতিষ্ঠানের কথাই বলবো যে এই বছর কী ধরনের বই আসলো আপনার প্রতিষ্ঠান থেকে? বিশ্ব সাহিত্য ভবন থেকে প্রতি বৎসরই গল্প, উপন্যাস, প্রবন্ধ এবং ছোটদের বই আসে। তো আমরা আশা করতেছি এবারও বেশ কয়েকটা বই এসে গেছে এবং আরও কিছু বই আগামী 2-3 দিনের মধ্যেই আরও বেশ কয়েকটা বই আসবে। আচ্ছা তোফাজ্জল ভাই, এই যে বই আসাটা একটু দেরি হচ্ছে, এই বছর প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে আমরা গেছি, মানে প্রস্তুতি পর্বটার কথা বলছি বইমেলার। শেষ পর্যন্ত বইমেলাটা হয়েছে, আপনারা লেগেছিলেন, আপনারা মেলাটা করেছেন, এটা আপনাদের এই জন্য সাধুবাদ জানাই। কিন্তু এই যে সময়টা গেছে কিংবা একটু দেরিতে শুরু হয়েছে, হয়তো 20 তারিখ থেকে শুরু হতে পারতো, 25 তারিখ থেকে শুরু হতে পারতো, 21 তারিখ থেকে শুরু হতে পারতো, শেষ পর্যন্ত 26 তারিখ থেকে শুরু হয়েছে। আপনার কি মনে হয় যে কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা, মানে পাঠক বিভ্রান্ত হয়েছে? আসলে
এটা বলতে কি আমি জানি না এটা বিপক্ষে চলে যাবে কি না, কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত প্রকাশকও হয়েছে এবং পাঠকও হয়েছে। কারণ একটা হয়তো ফেব্রুয়ারির বইমেলা যদি ফেব্রুয়ারির 1 তারিখ থেকে শুরু হলে যে আমেজটা থাকে, যে মজাটা থাকে, এবার মনে হয় সেই মজাটা আমরা পাবো কিনা আমি জানি না। তবে আমরা প্রকাশকরা আশাবাদী যে আমরা সেই মজাটা পাবো। এবং মেলাটা নিয়ে অনেক মানে যুক্তি ঝামেলা আমাদের ফয়তো হয়েছে, কারণ আমরা মনে করেছিলাম যে মেলাটা হয়তো ঈদের পরেই হবে। তো এই জন্য আমরা প্রকাশকরা আমাদের যে বই পাবলিকেশনের যে ব্যাপারটা, প্রকাশের যে ব্যাপারটা, সেটা আমরা আস্তে আস্তে কাজ করতেছিলাম। কিন্তু তো হঠাৎ করে আমরা ডেটটা পাইলাম 20 তারিখ, 20 তারিখ থেকে পরে এটা পিছিয়ে গেল 25 তারিখ, 25 তারিখের পরে এটা 26 তারিখ মেলাটা আরম্ভ হলো। তো এখন আমরা এই জন্য তড়িঘড়ি করে আমরা চেষ্টা করতেছি আমাদের নতুন বইগুলা মেলাতে আনার জন্য। আমি আশাবাদী যে পাঠকরা ক্ষতিগ্রস্ত হবে না। পাঠকরা যদি মেলায় আসে তাইলে তাদের পছন্দ মতো, তাদের চাহিদা মতো বই তারা পাবে ইনশাল্লাহ। দর্শক, আমরা কথা শুনছিলাম মোহাম্মদ তোফাজ্জল হোসেনের। তিনি যে আশাবাদের কথা বললেন সেই আশাবাদ আমাদেরও। অর্থাৎ আপনারা বইমেলায় আসলে মেলা একটু দেরিতে শুরু হলো কি না সেটা কোনো বিষয় থাকবে না আপনাদের কাছে, কারণ তাদের প্রস্তুতি আছে, আপনাদের জন্য আয়োজন আছে। আপনারা শুধু আসবেন, বই কিনে নিয়ে যাবেন। যে বইটি আছে, বইটির নাম দ্য গোল্ডেন মেমোরি অফ আয়ান। বইটির রচয়িতার নাম তাহমিদ শায়ান। তাহমিদ শায়ানের সঙ্গে কথা বলি। ছোট মানুষ, ছোট লেখক। বয়স কত? আমার বয়স 14 বছর। 14 বছর বয়সে বই প্রকাশ হয়ে গেছে, বিশাল ব্যাপার তো। তাও ইংরেজি বই। কোথায় পড়াশোনা? আমি পড়ি গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলে, সাঁতারকুলের দিকে। তো এই যে বই গোল্ডেন মেমোরি অফ আয়ান, আয়ানটাকে? এই আয়ানটা বলতে গেলে আমার নাম, মানে এই আয়ান নামটি আমার নাম থেকে কিছু অংশ নিয়েছি। কারণ আজকাল জেনারেশনে দেখা যায় যে অনেক নেম হলো পপুলার, যেমন আয়ান, জায়ান, শায়ান আর আহিয়ান এরকম। সো এর জন্য আমি ভেবেছি যেহেতু অনেক পপুলার এই জেনারেশনে, এর জন্য আয়ান নামটা দিই, তাহলে অনেক মানুষজনদের নামের সাথে এটা মিলবে। তো অনেকের সঙ্গে মানে একটা কানেকশন তৈরি হবে, তাই তো? জি। তো যেহেতু মেমোরির বিষয়টা আছে, স্মৃতির বিষয়টা আছে, কী ধরনের স্মৃতি আছে এখানে? ওয়েল, এই স্মৃতিটা হলো আমার কানাডার যাত্রার ট্যুরের ব্যাপারে। এখানে হচ্ছে আমি কি করেছি, এখানে হচ্ছে বলতে গেলে সব লেখা আছে এই বইয়ের ভিতরে। প্রথম বই যখন প্রকাশ করা হয় তখন বাবা মা হয়তো বলেন যে এখন বই প্রকাশ করার দরকার নেই, তারপর প্রকাশক পেতে একটু কষ্ট হয়। কী ধরনের কষ্ট হয়েছিল? কোনো ধরনের কষ্ট হয় নাই, কারণ এটা আমার মনের ইচ্ছার মতো করে আমি নিজে লিখেছি। তারপর প্রকাশের তো একটা ব্যাপার থাকে, প্রকাশক প্রকাশ করতে চান না নতুন লেখকের বই, এই জন্য কোনো কষ্ট হয়েছে কিনা? না, কোনো কষ্ট হয়নি। তার মানে খুব সহজে বইটা চলে এসেছে, এখন পাঠকের হাতে গেলে ভালো লাগবে, তাই তো? ইনশাআল্লাহ। দর্শক, তাহমিদ শায়ানের লেখায় বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান নয়নজুরি। আপনারা সংগ্রহ করতে পারেন। বইমেলায় প্রতিটা স্টলে যারা খুব বড় একটা দায়িত্ব পালন করেন তারা আমাদের প্রিয় বিক্রয়কর্মী। একজন বিক্রয়কর্মীর সঙ্গে কথা বলবো। একটু কথা বলি আপনার সঙ্গে। কী নাম আপনার? মিলি। মিলি, আমরা তো এখানে প্রাণে টানে মিলি, তাই না, বইমেলায়? তো আপনাদের কাছে কিন্তু পাঠক আসেন, যে এসে বলেন একটা ভালো বই দরকার, কোন বইটা নিব। কিভাবে বোঝেন যে এই পাঠকের জন্য অমুক বইটা দরকার? কিভাবে বোঝেন? আচ্ছা, তো পাঠক যখন আসে তাদের একটা রিকোয়ারমেন্ট থাকে যে আমরা এমন ধরনের বই চাই। কিছু পাঠক থাকে যে অ্যাডভেঞ্চারিয়াস কিছু পড়তে পছন্দ করে, কিছু পাঠক থাকে যে ভৌতিক, হরর, থ্রিলার কিছু পছন্দ করে। সো ওই অনুযায়ী আমরা বই সাজেস্ট করি, যে যে যেমন প্রেফারেন্স দেয় ওই ধরনের বই। আরেকটা বিষয়, ধরা যাক এই সময়টায় আপনি ফ্রি আছেন, কিন্তু বইমেলায় যে স্টলের দায়িত্বে থাকা সেটা নাও করতে পারতেন, অন্য কোনো কাজে যেতে পারতেন বা ফ্রি থাকতে পারতেন, কিন্তু বইয়ের কাছাকাছি থাকার যে বিষয়টা, এটা বইয়ের প্রতি প্রেম না থাকলে সম্ভব হয় না। তার মানে নিজে পাঠক না হলে পাঠকের হাতে বই তুলে দেওয়া যায় না। আপনি কি করেন এমনিতে? এমনিতে আমি স্টুডেন্ট, পড়াশোনার মধ্যে আছি, আর ফ্রি টাইমে বই পড়তে পছন্দ করি, যার কারণে
আচ্ছা, আপনার পছন্দ কী ধরনের বই? আচ্ছা, আমার পছন্দ হরর থ্রিলার, পাশাপাশি কিছু উপন্যাস আছে পছন্দের, তো এই আর কি, সব ধরনের বই পড়ি বেসিক্যালি। আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন। অবশ্যই, ঠিক, আপনিও ভালো থাকবেন। দর্শক, আমরা একজন বিক্রয় কর্মীর সঙ্গে কথা বলছিলাম। আপনারা যখন বইমেলায় আসবেন তাদের সঙ্গে কথা বলে আপনার প্রিয় বইটি বাছাই করবেন। আশা করছি আপনার জন্য উপযুক্ত বইটি আপনি পেয়ে যাবেন খুব সহজেই। দর্শক, এতক্ষণ আমরা বইমেলার মাঠে ছিলাম বইয়ের মানুষদের সঙ্গে, আর ছিলাম নতুন বইয়ের গন্ধে। আজকের মতো শেষ করব অনুষ্ঠান। আগামীকাল ঠিক এই সময়ে আবার হাজির হয়ে যাব আমি, ইকবাল খন্দকার, আর শুরু হয়ে যাবে এই আয়োজন আলোঘর প্রকাশনা নিবেদিত বইমেলা প্রতিদিন। দর্শক, অনুষ্ঠানটি প্রচার হয় প্রতিদিন রাত 9টায় আর পুনঃপ্রচার হয় রাত 12:30টায়। উপস্থাপকের পাঞ্জাবি সৌজন্য বালুচর। সবাইকে আবারও শুভকামনা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।